ছোটবেলা থেকে আমরা সাধারণত কি শিখে এসেছি? এই ধরুন, কঠোর পরিশ্রমে নাকি সাফল্য মেলে, তাই না? হুম, একদম। হাড়ভাঙ্গা খাটুনি ছাড়া যেন জীবনে কিছুই পাওয়া যাবে না, এটাই তো সাধারণ ধারণা। ঠিক। আমরা সবাই সাধারণত মনে করি যে জীবনে ভালো কিছু পেতে গেলে ঘাম ঝরাতে হবে। আর আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বুঝি নিছকই কাকতালীয় ব্যাপার, বা ওই যে কি বলে, ভাগ্যের খেলা। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষই তো ভাগ্যকে দোষ দেয়। কিন্তু যদি এমন হয় যে এই ধারণাটা একেবারেই ভুল, যদি এমন হয় যে আমাদের জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি পরিস্থিতি আসলে আমাদেরই ভেতরের কোনো এক অদৃশ্য কারখানার তৈরি পণ্য। বাপরে, এটা কিন্তু বেশ বড় একটা দাবি। আসলেই তাই। ১৯৪৪ সালে নেভেল গডার্ডের লেখা একটা খুব বিখ্যাত বই আছে, ফিলিং ইজ দ্য সিক্রেট, অনুভূতিই হলো আসল রহস্য। তো সেই বইটির একটি অডিও ট্রান্সক্রিপ্ট নিয়ে আজ আমাদের এই গভীর অনুসন্ধান। দারুণ একটা সোর্স মেটেরিয়াল। আজকের মূল লক্ষ্য হলো একটা যুগান্তকারী অথচ খুব সাধারণ সূত্রকে ডিকোড করা। কিভাবে মানুষের নিজস্ব কল্পনা আর অনুভূতি তার চারপাশের বাহ্যিক পরিস্থিতিকে রূপ দেয়। একদম ঠিক। আর সোর্স মেটেরিয়ালটির একেবারে শুরুতেই যে দাবিটি করা হয়েছে তা সত্যি বলতে চমকে দেওয়ার মতো। তাই নাকি? কি দাবি সেটা? সেখানে বলা হচ্ছে যে মানুষের চেতনা বা ওই যাকে আমরা কনশিয়াসনেস বলি, সেটাই হলো সৃষ্টির একমাত্র বাস্তব কারণ এবং উপাদান। সৃষ্টির একমাত্র কারণ, বাইরের কোনো প্রভাব নেই? ঠিক তাই। অর্থাৎ এই পুরো বিশ্বব্রহ্মাণ্ড বা আমাদের ব্যক্তিজীবনের বাস্তবতায় যা কিছু ঘটছে তার মূলে বাইরের কোনো জাদুকরী শক্তি নেই, পুরোটাই মানুষের মনের ভেতরের মেকানিজম। ও আচ্ছা, তার আমরা নিজেরাই সব তৈরি করছে। হ্যাঁ, আমরা আজ কেবল এই ধারণার কি এবং কেন নিয়ে আলোচনা করব না, এর পেছনের মনস্তাত্ত্বিক ভিত্তিগুলো বোঝার চেষ্টা করব। কিভাবে মানুষের ভেতরের জগৎ বাইরের জগৎকে নিয়ন্ত্রণ করে তার একটা সুস্পষ্ট নীল নকশাই বইটিতে দেওয়া আছে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। সৃষ্টির মূল কারণ হিসেবে যদি চেতনা বা কনশাসনেসকে ধরা হয়, তবে সবার আগে আমাদের বুঝতে হবে এই চেতনা আসলে কিভাবে কাজ করে। একেবারে গোড়া থেকে শুরু করা দরকার। সোর্স মেটেরিয়ালে চেতনাকে খুব সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো চেতন বা কনশাস মাইন্ড, আর অন্যটা হলো অবচেতন বা সাবকনশাস মাইন্ড। হ্যাঁ, এই বিভাজনটা বোঝা খুব জরুরি। বইটির মতে চেতন মন হলো অত্যন্ত ব্যক্তিগত, এর বাছাই করার ক্ষমতা আছে। চেতন মন সিদ্ধান্ত নিতে পারে সে কি ভাববে আর কি ভাববে না। এটি মূলত নতুন ধারণার জন্ম দেয়। ঠিক, সে একটা ফিল্টারের মতো কাজ করে। একদম। আর মজার ব্যাপার হলো বইটিতে এই চেতন মনকে পুরুষ বা মেল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হ্যাঁ, আর এই পুরুষ বা চেতন মনের ঠিক পরিপূরক হিসেবে অবচেতন মন বা সাবকনশিয়াসকে বর্ণনা করা হয়েছে। এই অবচেতন মন হল সম্পূর্ণ নৈর্ব্যক্তিক বা ইম্পার্সোনাল। নৈর্ব্যক্তিক এর কি কোনো নিজস্ব ফিল্টার নেই? না, একেবারেই নেই। এর নিজস্ব কোনো পছন্দ অপছন্দ বা বাছাই করার ক্ষমতা নেই। অবচেতন মন নিজে থেকে কোনো ধারণার জন্মও দেয় না। তার কাজ শুধু কেবল গ্রহণ করা। ও আচ্ছা, যা পাবে তাই নেবে। হ্যাঁ, চেতন মন যে ধারণাকে সত্য বলে গ্রহণ করে, অবচেতন মন কেবল তাকেই ধারণ করে এবং বাস্তবে রূপ দেয়। এই কারণেই অবচেতন মনকে নারী বা ফিমেল সৃষ্টির গর্ভ হিসেবে ধরা হয়েছে। একটা রূপক ব্যবহার করা হয়েছে এখানে। ঠিক, লেখক এখানে সেন্ট পলের এফিসিয়েন্স 5-এর রূপকটি তুলে এনেছেন, যেখানে বলা হয়েছে স্ত্রী তার স্বামীর অনুগত থাকবে। এখানে তো আক্ষরিক অর্থে নারী পুরুষের পার্থিব সম্পর্কের কথা বলা হচ্ছে না, তাই তো? এটা তো শুধু একটা মেটাফার। একদমই না, আক্ষরিক অর্থে নয়। লেখক পরিষ্কার করে দিয়েছেন যে এটি চেতন এবং অবচেতন মনের সম্পর্কের একটি রূপক মাত্র। বুঝতে পারছি। চেতন মন হল স্বামী, যে ধারণা বা বীজ প্রদান করে, আর অবচেতন মন হল স্ত্রী বা গর্ভ, যে সেই বীজকে সযত্নে লালন করে বাস্তবে একটি পূর্ণাঙ্গ রূপ দেয়। চেতন মন অবচেতনকে ভালোবাসার মাধ্যমে পরিচালনা করে, আর অবচেতন সেই ধারণাকে বাস্তবের আলো দেখায়। দারুণ একটা কনসেপ্ট। এই সম্পর্কটা বোঝার জন্য আমার মাথায় দারুণ একটা উপমা আসছে। কি রকম বলুন তো? ধরুন, ভাবা যেতে পারে চেতন মন হলো একটি বিশাল জাহাজের ক্যাপ্টেন, আর অবচেতন মন হলো সেই জাহাজের ইঞ্জিন রুম। বাহ,
বেশ ইন্টারেস্টিং উপমা। হ্যাঁ, ক্যাপ্টেনের কাজ হলো চারপাশ দেখে মানে হিসাব নিকাশ করে জাহাজের গন্তব্য ঠিক করা এবং ইঞ্জিন রুমের নির্দেশ পাঠানো। আর ইঞ্জিন রুমে থাকা কর্মদের কাজ কিন্তু এটা বিচার করা নয় যে ক্যাপ্টেন জাহাজটাকে কোনো বরফের পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন নাকি নিরাপদ বন্দরে। ঠিক, ইঞ্জিন রুমের কর্মীরা কখনো প্রশ্ন করে না যে ক্যাপ্টেন আমরা কি ঠিক পথে যাচ্ছি। ঠিক তাই, তারা কেবল নির্দেশের উপর ভিত্তি করে ইঞ্জিন চালায়। অবচেতন মনও ঠিক সেরকম, সে শুধু ক্যাপ্টেনের নির্দেশ মানে অক্ষরে অক্ষরে পালন করে। ভালো হোক বা খারাপ হোক। একদম। যদি ক্যাপ্টেন ভুল নির্দেশ দেয়, জাহাজ ডুববে, কিন্তু ইঞ্জিন রুমের তাতে কোনো মাথা ব্যথা নেই, তারা শুধু কাজ করে যাবে। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে দেখতে পাব যে অবচেতন মনের এই বৈশিষ্ট্যটি সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। মানে ওই যে প্রশ্ন না করার ব্যাপারটা। হ্যাঁ, অবচেতন মন কখনোই যুক্তির ধার ধারে না। এটি সত্য বা মিথ্যার তোয়াক্কা করে না। চেতন মন যা অনুভব করে, অবচেতন মন তাকেই নির্ভেজাল সত্য বলে মেনে নেয়। বাপরে, তার মানে ফিল্টার ছাড়া সবকিছুই সে সত্য ভাবছে। একদম। আর শুধু সত্য ভাবে তা নয়, বাইরের পৃথিবীতে তাকে অবিকল ফুটিয়ে তুলতে কাজ শুরু করে দেয়। ভালো, খারাপ বা মাঝারি অনুভূতি যেমনই হোক না কেন, অবচেতন তা গ্রহণ করবেই। একটা উদাহরণ দিলে ভালো হয়। এ ধরুন কেউ যদি সারাক্ষণ ভাবে যে তার জীবনে শুধু সমস্যা, অবচেতন মন সেটাকেই নির্দেশ হিসেবে ধরে নেয়। আর তারপর কি করে? জীবনে আরও বেশি সমস্যার জন্ম দেয়। সর্বনাশ। আর ঠিক এই জায়গাটাতেই আসে নির্দেশ পাঠানোর মাধ্যমের কথা। ইঞ্জিন রুম যদি নির্দেশের ভালোমন্দ বিচার না করে, তবে ক্যাপ্টেন ঠিক কিভাবে সেই নির্দেশ পাঠায়? হ্যাঁ, যোগাযোগের মাধ্যমটা কি? সোর্সে বলা হচ্ছে সেই নির্দেশ পাঠানোর একমাত্র মাধ্যম হল আমাদের অনুভূতি বা ফিলিং। ও তাই, বইয়ের নাম ফিলিং ইজ দ্য সিক্রেট। একদম তাই। কোনো ধারণাই অবচেতন মনে প্রভাব ফেলতে পারে না, মানে যতক্ষণ না তা তীব্রভাবে অনুভূত হয়। শুধু মুখে কিছু কথা বললেই হবে না, সেটা ভেতরে অনুভব করতে হবে। একদম তাই। আর অনুভূতির এই ভাষার মানে একটা নিজস্ব ব্যাকরণ আছে। সোর্সে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, আমি সুস্থ বা আই অ্যাম হেলদি, এই অনুভূতিটি আমি সুস্থ হব বা আই উইল বি হেলদি অনুভূতির চেয়ে অনেক বেশি শক্তিশালী। দুটো তো শুনতে প্রায় একই রকম লাগে। লাগলেও কারণটা খুব যৌক্তিক। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা, কেন আমি হব বলাটা ততটা শক্তিশালী নয়? কারণ যখন কেউ বলে বা অনুভব করে আমি হব, তখন সে পরোক্ষভাবে অবচেতন মনকে এই বার্তাই দিচ্ছে যে আমি বর্তমানে সেই অবস্থায় নেই। ও আচ্ছা, মানে সে নিজের অভাবটাকে হাইলাইট করছে। ঠিক, ভবিষ্যতের পাওয়ার আশার চেয়ে বর্তমানে না পাওয়ার অভাববোধটাই অবচেতন মনের কাছে বেশি স্পষ্ট হয়ে ওঠে। অবচেতন মন বর্তমানকাল ছাড়া কিছু বোঝে না। ইঞ্জিন রুম তো আর ভবিষ্যতের জন্য ইঞ্জিন চালায় না, এখনই চালায়। একদম ঠিক ধরেছেন। তাই কেউ যদি বলে আমি ধনী হব, অবচেতন মন বোঝে যে আমি এখন গরিব, আর সে সেই গরিব থাকার বাস্তবতাটাকেই বারবার জীবনে ফিরিয়ে আনে। বাপরে, তার মানে আমাদের প্রতিদিনের সাধারণ চিন্তাভাবনাগুলো কত গভীরে প্রভাব ফেলছে। বইটিতে এও উল্লেখ করা হয়েছে যে এর প্রভাব শারীরিক স্তরেও কতটা প্রকট। হ্যাঁ, শরীর আর মনের কানেকশন নিয়ে বেশ কিছু কথা আছে। বলা হয়েছে অবদমিত আবেগ বা নেতিবাচক অনুভূতি কিভাবে শারীরিক ও পারিপার্শ্বিক অসুখের কারণ হয়, যাকে ইংরেজিতে ডিসইজিজ বলা হয়। রোগ বা ব্যাধি। যখন কেউ ভেতরে ভেতরে কোনো কিছু নিয়ে ক্ষুব্ধ থাকে কিন্তু প্রকাশ করে না, তখন সেই নেতিবাচক অনুভূতি অবচেতনের কাছে নির্দেশ হিসেবে যায়, আর সেটাই শরীরে বা পরিবেশে রোগ বা সমস্যা হিসেবে আত্মপ্রকাশ করে। হ্যাঁ, বইটির মতে অসুখ বা ডিসইজ শব্দটার উৎপত্তি হল ল্যাক অফ ইজ বা স্বস্তির অভাব থেকে, মানে মানসিক অস্বস্তি শেষ পর্যন্ত শারীরিক অসুখে রূপ নেয়। কিন্তু এখানে আমার একটা বাস্তবসম্মত খটকা লাগছে। কি রকম খটকা? ধরুন কারো চারপাশের বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত কথা বলছে। কেউ হয়তো আর্থিকভাবে খুব বিপর্যস্ত বা শারীরিকভাবে ভীষণ অসুস্থ। তখন কিভাবে সে নিজেকে সম্পদশালী বা সুস্থ বলে অনুভব করতে পারে? এটা আসলেই খুব কঠিন মনে হয়। এটা কি নিজেকে মিথ্যে প্রবোধ দেওয়া বা বিভ্রান্ত করা নয়? বাস্তবকে তো আর অস্বীকার করা যায় না। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলে তো আর জোর করে বড়লোক ফিল করা সম্ভব না, তাই না? এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন। মানে যখন চারপাশের পরিস্থিতি প্রতিকূল থাকে, তখন বিপরীত কিছু অনুভব করাটা অবাস্তব মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু এই আপত্তির
সুন্দর ব্যাখ্যা সোর্সে দেওয়া আছে। কী রকম ব্যাখ্যা? সেখানে একটি প্রাচীন প্রবাদ উল্লেখ করা হয়েছে, অ্যাজ উইদিন সো উইদাউট, অর্থাৎ ভেতরে যেমন বাইরেও তেমন। এই দর্শন অনুযায়ী বাইরের জগৎ স্বাধীন কোনো সত্তা নয়, এটি কেবল আমাদের ভেতরের অনুভূতির আয়না মাত্র। আয়নার ব্যাপারটা যদি একটু বিশদে বলেন, মানে ঠিক কিভাবে কাজ করে এটা? এই ধরুন, কেউ আয়নার সামনে দাঁড়িয়ে দেখল তার মাথার চুল এলোমেলো। সে কি তখন আয়নার কাছের ওপর চিরুনি ঘষে চুল ঠিক করার চেষ্টা করবে? হ্যাঁ হ্যাঁ, না, অবশ্যই না। তাকে তো নিজ মাথার চুলই আঁচড়াতে হবে। ঠিক তাই, বাইরের জগৎটা হলো সেই আয়না। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিবিম্ব পাল্টানোর চেষ্টা করাটা যেমন বৃথা, তেমনি বাইরের পরিস্থিতির বাধা বা সমস্যার কথা ভেবে তা সমাধানের চেষ্টা করা অবচেতনকে ভুল বার্তা দেয়। ও, বুঝতে পেরেছি। মানে আমরা আয়নার কাছে চিরুনি ঘষছি সারা জীবন। হ্যাঁ, অবচেতন মনকে প্রভাবিত করতে হলে কাঙ্ক্ষিত বিষয়টি ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে এমন অনুভূতি নিজের মধ্যে ধারণ করতে হবে। কারণ সমস্যা নিয়ে ভাবলে অবচেতন মন সেই বাধাকেই চূড়ান্ত নির্দেশ ভেবে বাস্তবে আরও বেশি করে তৈরি করবে। তার মানে প্রতিকূলতার দিকে তাকালে চলবে না, বরং লক্ষ্যের শেষ পরিণতিতে ফোকাস করতে হবে। কিন্তু জেগে থাকা অবস্থায় চারপাশের কঠোর বাস্তবতাকে অগ্রাহ্য করে এই কাঙ্ক্ষিত অনুভূতি ধরে রাখা তো ভীষণ কঠিন একটা কাজ। হ্যাঁ, চারপাশের পরিবেশ তো সারাক্ষণ আমাদের মনোযোগ কাড়তে থাকে। মানুষের মন তো বারবার বাস্তবের দিকেই ছুটে যায়। চারপাশের কোলাহল, প্রতিদিনের স্ট্রেস, এসবের মধ্যে অবচেতন মনকে শান্তভাবে নির্দেশ দেওয়াটা তো প্রায় অসম্ভব মনে হয়। আর ঠিক সেই কারণেই অবচেতন মনে প্রবেশের জন্য একটি প্রাকৃতিক দরজার প্রয়োজন। প্রাকৃতিক দরজা? হ্যাঁ, সোর্স মেটেরিয়াল অনুযায়ী সেই সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক দরজাটি হল ঘুম। মানুষের জীবনের 1/3 সময় কাটে ঘুমে। প্রায় 8 ঘন্টা। ঠিক এই সময়টাতে চেতন মন যুক্তি আর বিশ্লেষণের জগৎ থেকে দূরে সরে যায়, আর অবচেতন মন পুরোপুরি উন্মুক্ত হয়ে যায়। এখানেই বিষয়টা সবথেকে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। বইটিতে বলা হয়েছে, রাতে ঘুমাতে যাওয়ার সময় চেতন মন তার প্রেমিক বা অবচেতনের সাথে মিলিত হয়। একটা খুব সুন্দর মেটাফর ব্যবহার করা হয়েছে এখানে। হ্যাঁ, সং অফ সলোমনের রেফারেন্স টেনে বলা হয়েছে যে এই মিলন হল সবচেয়ে নিখুঁত একটা অবস্থা। তাই কখনো হতাশা, ক্ষোভ বা ব্যর্থতার অনুভূতি নিয়ে ঘুমাতে যাওয়া উচিত নয়। একদমই না, সেটা খুব ক্ষতিকর হতে পারে। বরং ওই যে একটা লাইন আছে না, দাও আর্ট অল ফেয়ার মাই লাভ, দের ইজ নো স্পট ইন দি, হ্যাঁ অর্থাৎ তুমি সর্বাঙ্গ সুন্দর, তোমার কোনো খুঁত নেই। হ্যাঁ, ঠিক এই রকম একটি নিখুঁত, তৃপ্তিদায়ক অনুভূতি নিয়ে ঘুমানোর কথা বলা হয়েছে। কারণ ঘুমানোর ঠিক আগের মুহূর্তের মানসিক অবস্থা বা মুডই নির্ধারণ করে দেয় আগামীকালের ঘটনাবলী। জি, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার অবচেতন মন কিন্তু ঘুমায় না। অবচেতন মন ঘুমায় না। না, সে জেগে থাকে এবং ঘুমানোর আগে দেওয়া অনুভূতিগুলো নিয়ে সারা রাত কাজ করতে শুরু করে। এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি একটা অ্যানালজি দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলুন। ভাবুন, ঘুমোতে যাওয়ার মুহূর্তটা হলো একজন থিয়েটার পরিচালকের কাছে নাটকের চূড়ান্ত পাণ্ডুলিপি জমা দেওয়ার মতো। সারাদিন মানুষ কি করল তা বড় কথা নয়, কিন্তু ঘুমানোর সময় সে যে অনুভূতিটা নিয়ে যাচ্ছে, ধরুন সেটা সাফল্যের বা আনন্দের, সেটাই হলো আগামীকালের নাটকের স্ক্রিপ্ট। খুব সুন্দর একটা চিত্রপট তৈরি হচ্ছে। আর অবচেতন মন হল সেই থিয়েটারের পরিচালক। সে সারা রাত ধরে ওই স্ক্রিপ্ট অনুযায়ী আগামীকালের জন্য মহড়া দেয়, আর পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর ওই ব্যক্তি সেই নাটকের মূল চরিত্রে অভিনয় করতে শুরু করে। চমৎকার একটি উপমা। অবচেতন মন সত্যিই একজন পরিচালকের মতো কাজ করে। মানুষ তার ভেতরে ঘুমানোর আগে যা কিছু সুপ্ত বীজ হিসেবে বপন করে, অবচেতন মন তাকেই বাইরের পৃথিবীতে ফল হিসেবে ফলিয়ে তোলে। মানে এটা একটা অটোমেটিক প্রসেস। এটি একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়া। যদি কেউ ভুল করে রাগ, হতাশা বা কোনো দুঃখ নিয়ে ঘুমিয়ে পড়ে, তবে অবচেতন সেই নেতিবাচক বীজটিকেই গ্রহণ করবে। আর পরদিন সকালেও সেই একই হতাশা নিয়ে দিন শুরু হবে। হ্যাঁ, শুধু অনুভূতি নয়, সে পরদিন এমন সব পরিস্থিতি তৈরি করবে যা তাকে আরও বেশি হতাশ বা রাগান্বিত করে। তাই ঘুমানোর আগের সময়টা অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করা প্রয়োজন। ওই সময়টা হল নিজের ভবিষ্যৎ নির্মাণের শ্রেষ্ঠ সময়।
আচ্ছা, ঘুম তো একটা উপায় গেল, কিন্তু সারাদিন জেগে থাকার সময় যখন কোনো সমস্যার মুখোমুখি হতে হয়, তখন তো আর চট করে ঘুমিয়ে পড়া যায় না। হ্যাঁ, না, সেটা সম্ভব নয়। ঘুম ছাড়া আর কি কোনো উপায় আছে অবচেতন মন পর্যন্ত পৌঁছানোর? সোর্স ম্যাটেরিয়াল বলছে হ্যাঁ, আছে। সেই দ্বিতীয় প্রবেশদ্বারটি হল প্রার্থনা। তবে এই প্রার্থনা কিন্তু গতানুগতিক প্রার্থনা নয়। হ্যাঁ, সেটাই। প্রার্থনা যে সাধারণ সংজ্ঞা আমরা জানি, এই বইয়ের প্রার্থনা তার চেয়ে অনেকটাই আলাদা। ঠিক বলেছেন। সাধারণ অর্থে প্রার্থনা বলতে আমরা বুঝি কোনো উচ্চতর শক্তির কাছে কিছু চাওয়া বা আবেদন করা। মাঝে মাঝে সেটা প্রায় ভিক্ষা চাওয়ার মতো হয়ে দাঁড়ায়। আমরা তো লিস্ট ধরে চাইতে বসি। একদম। কিন্তু এখানে প্রার্থনা মানে কিছু চাওয়া নয়, বরং কাঙ্ক্ষিত বস্তুটি পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা। সোর্স অনুযায়ী প্রার্থনা হলো এক ধরনের ঘুমের বিভ্রম বা প্যাসিভ স্টেট। প্যাসিভ স্টেট মানে একদম রিল্যাক্সড থাকা। হ্যাঁ, এই অবস্থায় মানুষের বাইরের পৃথিবীর কোলাহল কমে যায় এবং মন ভেতরের অনুভূতির প্রতি অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে। বইটিতে এই অবস্থায় পৌঁছানোর খুব সুন্দর একটা পদ্ধতির কথা বলা হয়েছে। সমতল কোনো জায়গায় শুয়ে চোখ বন্ধ করে নিজেকে বলতে হবে, আমি খুব ক্লান্ত, বা আই এম স্লিপি। শরীরকে শান্ত করার জন্য। হ্যাঁ, এই কথাটি বারবার অনুভব করার মাধ্যমে শরীর এবং মন এমন একটি রিল্যাক্সড স্টেটে পৌঁছায় যেখানে নড়াচড়া করার আর কোনো ইচ্ছা থাকে না। এই অবস্থাতেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে এমনটা কল্পনা করতে হয়। ঠিক। কিন্তু এখানে আমার একটা বড়সড় প্যারাডক্স বা স্ববিরোধী পয়েন্ট চোখে পড়ছে। কিরকম? আমরা সাধারণত বিশ্বাস করি কোনো কিছু অর্জন করতে হলে অনেক চেষ্টা বা এফর্ট দিতে হয়, দাঁতে দাঁত চেপে লড়তে হয়। হ্যাঁ, ছোটবেলা থেকে তো এটাই শুনে আসছি। কিন্তু এই বই বলছে ইচ্ছার বিরুদ্ধে জোর করা বা এফর্ট দেওয়াটা সম্পূর্ণ ক্ষতিকর। সোর্সের ভাষায় এফর্ট ইজ ফ্যাটাল। জোর করে মনকে কিছু বোঝাতে গেলেই নাকি উল্টো ফল হয়। ধরুন কারো খুব টাকার দরকার, সে যদি এখন জোর করে নিজেকে বোঝাতে চায় যে সে ধনী, বই বলছে এই চেষ্টাটাই নাকি তার ক্ষতি করবে। এটা কিভাবে সম্ভব? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। কেন জোর করা যাবে না? এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা হল, যখনই আমাদের অনুভূতির সাথে ইচ্ছার দ্বন্দ্ব হয়, অনুভূতি সবসময় জয়ী হয়। মানে লজিকের চেয়ে ইমোশন বেশি পাওয়ারফুল। একদম। ধরুন কেউ জোর করে ভাবার চেষ্টা করছে যে সে খুব আত্মবিশ্বাসী, কিন্তু ভেতরে ভেতরে তার অনুভূতি বলছে, আমি চাই আত্মবিশ্বাসী হতে, কিন্তু আমি তো আসলে ভীষণ ভয় পাচ্ছি। হ্যাঁ, বাইরে এক আর ভেতরে আর এক। এই যে আমি চাই কিন্তু পারছি না, এই অনুভূতিটাই অবচেতন মনের কাছে না পারার আসল নির্দেশ হিসেবে যায়। অবচেতন তার ইচ্ছাকে বা মুখের কথাকে পাত্তা দেয় না। সে ভেতরের ভয় বা অভাববোধটাকেই সত্য বলে ধরে নেয়। তার মানে যত বেশি জোর করা হবে, অবচেতন মনকে তত বেশি বোঝানো হবে যে জিনিসটা আসলে নেই। একদম তাই। এই কারণে প্রার্থনার মূল কথা হল বিনা পরিশ্রমে বা এফর্টলেসভাবে ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা, যাকে ইংরেজিতে বলে ইল্ড করা। জোর করে কিছু পাওয়া যাবে না তাহলে? না, যখন মানুষ কোনো কিছু পাওয়ার জন্য লড়াই করা ছেড়ে দেয় এবং এই শান্ত বিশ্বাসে স্থির হয় যে জিনিসটা ইতিমধ্যে তার হয়ে গেছে, তখন সেই অনুভূতি অবচেতনে সবচেয়ে ভালোভাবে প্রবেশ করে। এই প্রক্রিয়াটা অনেকটা গভীর জলের ওপর ভেসে থাকার মতো। জলের উপর ভেসে থাকার উপমাটা একটু বুঝিয়ে বলবেন? এই ধরুন কেউ সাঁতার কাটতে জানে না, আর সে গভীর জলে পড়েছে। সে যত বেশি ভয় পাবে, হাত পা ছুড়বে বা জলের সাথে লড়াই করবে, তত দ্রুত সে ডুবে যাবে। এটা তো ন্যাচারাল রিয়াকশন। কিন্তু সে যদি লড়াই করা ছেড়ে দিয়ে শরীরটাকে একেবারে হালকা করে জলের উপর সমর্পণ করে দেয়, জলই তাকে ভাসিয়ে রাখবে। দারুণ একটা পয়েন্ট। আমাদের অবচেতন মনও ঠিক ওই জলের মতো। জোর করলে ডুবে যেতে হবে, কিন্তু শান্তভাবে বিশ্বাস করলে সেটাই আমাদের ভাসিয়ে রাখবে, কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে। দারুণ বলেছেন। জলের উপর ভেসে থাকার উপমাটা সত্যি খুব মানানসই। মানে সব ছেড়ে দিয়ে শুধু অনুভূতিটাকে বিশ্বাস করা। হ্যাঁ, জাস্ট ফিল করা। এই পুরো প্রক্রিয়ার শেষে সোর্স মেটেরিয়াল একটা ভীষণ গভীরই কথা বলছে, যেটা আমাদের প্রচলিত ধ্যান ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়। আমাদের তথাকথিত স্বাধীন ইচ্ছাশক্তি বা ফ্রি উইল নিয়ে লেখক খুব অদ্ভুত একটা দাবি করেছেন। হ্যাঁ, স্বাধীন ইচ্ছাশক্তি নিয়ে বইটির দৃষ্টিভঙ্গি বেশ কট্টর এবং চমকপ্রদ। সাধারণত মানুষ মনে করে যে সে প্রতিদিন নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে এবং কাজ করছে।
তার জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার নিজের হাতে। হ্যাঁ, আমরা তো সবাই তাই ভাবি। কিন্তু সোর্স বলছে যে আমাদের এই স্বাধীন ইচ্ছাশক্তির ধারণাটি আসলে একটি বিভ্রম মাত্র। তাহলে এই সবকিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? এর অর্থ দাঁড়াচ্ছে আমাদের বিশ্বাস বা ফিলিংসই হল আমাদের জীবনচিত্রের স্থপতি। আমরাই সব বানাচ্ছি। সোর্সের মতে মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি বা ফ্রি উইল আসলে কেবলই ফ্রিডম অফ রিয়াকশন বা প্রতিক্রিয়া জানানোর স্বাধীনতা। আগামীকালের নাটকের চিত্রনাট্য তো গত রাতেই অবচেতন মনের কাছে লেখা হয়ে গেছে। ওই যে ডিরেক্টরের কাছে স্ক্রিপ্ট জমা দেওয়ার মতো। একদম। আজকে আমরা যে কাজগুলো করছি, যে ঘটনাগুলোর মুখোমুখি হচ্ছি, তার সবকিছুই গতরাতের ঘুমের আগের অনুভূতি দ্বারা পূর্বনির্ধারিত। ঠিক। ধরুন সকালে অফিসে যাওয়ার পথে কারোর শার্টে কফি ছলকে পড়ল। সাধারণ হিসেবে মনে হতে পারে এটা একটা দুর্ঘটনা। হ্যাঁ, যে কারো মনে হবে আজ দিনটাই খারাপ। কিন্তু এই বইয়ের দর্শন অনুযায়ী এই পরিস্থিতিটাও তার অতীতের কোনো না কোনো অনুভূতিরই ফসল। এখন তার স্বাধীনতা শুধু এইটুকু যে ওই ঘটনার প্রতি সে কিভাবে প্রতিক্রিয়া জানাবে। ও আচ্ছা, মানে সে চাইলে রেগে যেতে পারে, আবার শান্ত থাকতে পারে। ঠিক তাই। সে কি রেগে গিয়ে সারাদিন মেজাজ খারাপ রাখবে, নাকি শান্ত থেকে বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নেবে? কারণ আজকের এই প্রতিক্রিয়ায় নির্ধারণ করবে তার আজকের রাতের অনুভূতি, যা আবার তৈরি করবে আগামীকালের নতুন চিত্রনাট্য। পুরো সারসংক্ষেপটি এখানেই লুকিয়ে আছে। আমরা ভেতরে জগতে যেমন অনুভব করি, বাইরের জগৎ ঠিক সেই ছাঁচেই নিজেকে গড়ে নেয়। অবচেতন মন মানে কোনো জাদুকর নয়, সে একজন নিখুঁত কারিগর যে কেবল আমাদের দেওয়া অনুভূতির কাঁচামাল দিয়ে বাস্তবতার ইমারত তৈরি করে। খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। যদি আমরা রাগের কাঁচামাল দিই, সে রাগের ইমারত বানাবে, আর যদি শান্তির কাঁচামাল দিই, তবে শান্তির ইমারত। এই গোটা প্রক্রিয়াটা এতটাই স্বয়ংক্রিয় যে বেশিরভাগ মানুষ টেরই পায় না যে তারা নিজেদের জীবন নিজেরাই ধ্বংস করছে নাকি গড়ছে। তারা শুধু বাইরের পরিস্থিতিকে দোষ দিতে থাকে, অথচ রিমোট কন্ট্রোলটা তাদের নিজেদেরই মনের ভেতর লুকিয়ে আছে। এই এতক্ষণ ধরে আমরা যে গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করলাম, তা থেকে একটা অদ্ভুত চিন্তার উদ্রেক হয়। যারা এই আলোচনাটির সাথে যুক্ত আছেন, তাদের সবাইকে এই চিন্তাটি নিয়ে একটু গভীরভাবে ভাবতে অনুরোধ করব। হ্যাঁ, ভাবার মতো একটা বিষয় বটে। যদি আমাদের আজকের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত এবং পারিপার্শ্বিক ঘটনা আমাদের অতীতের অবচেতন অনুভূতিরই ফসল হয়, তবে কি আমরা আক্ষরিক অর্থেই আমাদের নিজেদের তৈরি করা একটা দীর্ঘ স্বপ্নের মধ্যে হেঁটে বেড়াচ্ছি? সত্যিই একটা ঘোর লাগা প্রশ্ন। আমরা কি সত্যি কখনো পুরোপুরি জেগে থাকি, নাকি আমাদের এই জেগে থাকা জীবনটাও কেবল একটি পূর্ব পরিকল্পিত ঘুমেরই অংশ, যার চিত্রনাট্য আমরা নিজেরাই লিখেছিলাম কোনো এক রাতের ঘুমের আগে? খুব ডিপ একটা থট। এই নতুন দৃষ্টিকোণটি নিজেদের জীবনে প্রয়োগ করে দেখার নীরব আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।